ঠিক মতো নিতেও পারেনি। যেমন না ভোটের বিধানটা কমিশন বলছে একক প্রার্থী হলে সেখানে শুধু না ভোট, আর অন্য কোনো জায়গায় না ভোট থাকবে না। এই যে একটা আইনের যে একটা সিমিলারিটিস থাকে, এখানে কিন্তু তাও থাকছে না। তারপর আরেকটা ছিল যে মনোনয়ন দাখিল যারা করবে, রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাবে, তাদের 3 বছরের জন্য ওই দলের সদস্য থাকতে হবে কমপক্ষে, সেটাও নেয়নি। তারপরে মানে অনেক গুরুত্বপূর্ণ নারী আসনেরটা নেয়নি। আর নারী তো আপনি নিজেই দেখেছেন, এবার বৈষম্যর জন্য যে আন্দোলন হলো, এবারকার এই আন্দোলনের পর সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো নারী, এখানে নেয়নি। তারপরে এই যে 1% যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, এখানে ভোটারদের সমর্থন কমাই দিয়েছে, সেটা নেয়নি। আসলে ইলেকশন কমিশন খুব সামান্য একটু নিচ্ছে, শুধু আইন আইন প্রয়োগকারী সংস্থার ওখানে নিচ্ছে, সংঘাতে সেনাবাহিনী ঢোকানো। তারপরে নিচ্ছে হলো আচরণ বিধিমালা, পোস্টার বাদ আচরণ বিধিমালায় কিছু নিচ্ছে। এবং আর নিচ্ছে যে হলফনামায় যদি কেউ মিথ্যা তথ্য বা অসত্য তথ্য দেয়, তাহলে তার পরবর্তীতে প্রার্থিতা বাতিল বা নির্বাচনও বাতিল হতে পারে। এই মোটা দাগে আসলে এই জায়গাগুলোতে নিছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ যেটা নিছে, সেটা হলো যে জোট বদ্ধ হয়ে ইলেকশন করলেও অন্য দলের প্রতীক নিয়ে করা যাবে না, স্ব দলের প্রতীক নিয়ে ইলেকশন করবে। এই জায়গাটা, এটাতে আমরা তো এবার দেখছি যে অনেকে 2-4 জন তো তাদের নিজেদের দল ছেড়ে শেষে মানে বড় দলে যোগ দিছে। তা এগুলো আসলে আমাদের রাজনীতির যে কতটা পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় না, কারণ এটা খুবই সামান্য। এবং এই যে ঋণ খেলাপি বলেন, দ্বৈত নাগরিক বলেন, এগুলো সবই পার পেয়ে গেল, কিন্তু এবারও পার পেয়ে গেল। মানে আমরা সেই পুরনো সেই রীতি সেই ধারাতেই আছি। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলেছিলেন, আসলে এটা একটা ব্যাপক বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ যে এই মুহূর্তে এই 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 জিনিসটা আসলে যে সংস্কারে এই জিনিসটা ছেড়ে গেলে হবে না, ইলেকশন হওয়ার পরেও এটার পিছনে থাকতে হবে। না হলে কিন্তু আমরা এবারকার ইলেকশনে যে পুরনো চেহারাটা দেখতে পাচ্ছি, এবার ভবিষ্যতে তাহলে তাই আমরা দেখতে পারবো। জেসমিন টুলি, অনেক ধন্যবাদ। মানে তাহলে এই যে সংস্কার সংস্কার এত যে আমরা বলছি বা চাইছি, কিন্তু মানার ব্যাপারে মানা যে হচ্ছে না, সেটি আসলে কে দেখবে জানি না। আমি জনাব এম এ আজিজ আপনার কাছ থেকেও একটু, আপনি একটা জনাব জেসমিন টুলি, আপনি হলফনামার প্রসঙ্গ যেটি বলেছেন আমি এটা তুলে রাখছি, এটা একটু কথা বলবো একটু বিস্তারিতই। কিন্তু এম এ আজিজ, আপনার কাছে একটা সার্বিক পরিবেশ আমি জানতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনী পরিবেশটা কেমন? ধন্যবাদ আপনাকে। পাকিস্তানের আমলেও নির্বাচন দেখেছি, এই আমলেও দেখছি, গত 3টা নির্বাচনও দেখেছি। এবারে এ পর্যন্ত নির্বাচনে আবহাওয়া যেভাবে হওয়া উচিত সেটা আমার কাছে মনে হয় হয় নাই। দেশের অবস্থাও ভালো না। আপনি আমেরিকাতে আছেন, আমরা এখানে আছি, আমরা আমি বলবো দেশের অবস্থা ভালো নাই। এখন ধরেন নোবেল প্রাইজ আপা যে কথাগুলি বললো, আপা কিন্তু আমার খুবই রেসপেক্টেবল ব্যক্তি। সে নারী ইলেকশনে যে চিটাগাং করেছে, হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। এরকম অ্যাসার্টিভ লোক তো নির্বাচন কমিশনের দরকার ছিল, তিনি কিন্তু জায়গা পান নাই। অর্থাৎ সৎ লোক এবং যোগ্য লোকের এই দেশে কদর নাই, ব্যাপারটা এরকমই মনে হয়েছে। আর সবকিছু হচ্ছে এখন এই সরকারের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে। কারণ আমি প্রফেসর ইউনূসের পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে লিখেছি, তাকে জাতীয় সম্পদ মনে করেছি। শেখ হাসিনা তার বিরুদ্ধে অনেক অবিচার করেছে আমি মনে করেছি, আমি তাকে জাতীয় সম্পদ মনে করেছি। কিন্তু এখন এসে দেখছি তিনি জাতির ঘাড়ে একটা বড় বোঝা। কারণ আপনি দেখেন, আমি তার সকল বক্তব্য ফলো করি। নোবেল প্রাইজ পাওয়ার পরে তিনি বলেছিলেন 20 বছর পরে এদেশে ক্ষুধা জাদুঘরে পাঠাবে। ক্ষুধা এখন জাদুঘরে যায় নাই, জাদুঘরে খুঁজলে পাবেন না। এখন পাবেন এদেশে আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। বাংলাদেশ সব লোক এখন দেশের বাড়িতে কোনো কাজ নাই কর্ম নাই, সব ঢাকা শহরে আছে, জমা হয়ে গেছে। এক। দুই হলো, তিনি এখন সারা বিশ্বে ফেরি করছেন 3-0। 3-0 মানে হচ্ছে যে আপনি জানেন যে জিরো আনএমপ্লয়মেন্ট, মানে কেউ বেকার থাকবে না। আমাদের দেশে বিশ্ব ব্যাংকের তথ্য মতে
3 কোটি, 18 কোটি লোকের মধ্যে 3 কোটি লোক বেকার, জিরো এমিশন, বা পৃথিবীর মধ্যে সবচাইতে অস্বাস্থ্যকর এবং বসবাসের অনুপযুক্ত শহর হচ্ছে এখন ঢাকা শহর। 3 নম্বর হচ্ছে আপনার জিরো ইমিশন। আপনি দেখেন ধোঁয়ার জন্য, কথা একই, ধোঁয়ার জন্য আপনি দেখেন এই ঢাকা শহরে থাকা যায় না। এবং মানে আমি বলবো কি যে একদম দেশটা একদমই বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। সুতরাং উনি তো দেশে কিছু দিতে পারছেন বলে মনে হয় নাই। এখন তিনি যেটা করলেন, ধরেন এখন নির্বাচনটা, উনি একটা অভ্যুত্থান ঘটলো, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা যারা প্রবীণ, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু আমরা আশা করছিলাম এই 5 তারিখে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথ, আইনের শাসন, সুশাসন আমরা দেখব। এখানে যদি দেখেন, আপনি আইনের শাসন আপনি দেখতে পাচ্ছেন না। এই যে আইন যদি দেখতে পাচ্ছেন, এই যে টুলিয়াপা বললেন, ধরেন ব্যাংক ডিফল্টার, ব্যাংকের টাকা মেরে দিছে, সে প্রার্থী আছে। আপনার আপনার দ্বৈত নাগরিক, তিনি এগুলো সব ছেড়ে দিছে। উনি একটা বিদেশি, আমি বলি যে এটা বিদেশিরা, এই সরকারের মধ্যে বিদেশিরা, অনেক বিদেশি আছে, বিদেশিরা ওনারা প্রবাসীদের ভোটার বানায় দিছে। আপনি বলেন, ভোটাররা এখন দেখা যায় মিডিল ইস্টের সব দেশে ভোটার এক জায়গায়, ভোট ব্যালট পেপার এক জায়গায় করছে, এক জায়গা করে তারা আবার ফের বাংলাদেশে এগুলো তাদের পছন্দের কেন্দ্রে, পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আপনি বলেন নির্বাচন কি স্বচ্ছ হচ্ছে? তারপরে আবার আপনি আমেরিকায় জানেন কিনা, এখন ভোটার ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয়েছে, অলরেডি হয়েছে। আপনি ধরেন বরিশালের ভোট ঢাকায় চলে আসবে, যে সেন্টারে প্রয়োজন, ঢাকার ভোট চলে যাবে বরিশালে, ফরিদপুরের ভোট চলে যাবে অমুক জায়গায়, এরকম। অর্থাৎ একটি রাজনৈতিক দলের যে সিটে তাদের ভোট তারা জানে, ধরেন 10,000 ভোট কম আছে, বাইরের একটা ডিস্ট্রিক্টের ভোট চলে আসবে 10,000 ভোট এখানে, যাতে সে জিততে পারে। কিন্তু কিভাবে এখন আসবে এটা কিভাবে এটা আসবে? এটা 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 কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কারণ আমি যদি ভোটার, আমি ঢাকায় ভোটার নাই, এখন যদি আমি ঢাকায় ভোটার হতে চাই, তাহলে আমার যে পুরানো এনআইডি আছে, আমার দেশের বাড়ি, সেখানে, এখানে আমি যেখানে বাস করি সেটা বাড়ির মালিকের, আমি ভাড়া থাকি, বাড়ির মালিকের বিদ্যুৎ বিল বা পানির বিল ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য আমাকে দিতে হবে, কিন্তু এই তথ্য দেওয়া লাগছে না। আপনার ইতিমধ্যে 3 জন নির্বাচন কমিশনের অধস্তন কর্মকর্তা, 3 জন গ্রেপ্তার হয়ে গেছে, এই কারণে গ্রেপ্তার হয়েছে, এটা ঠিক, কিন্তু ভোটার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তা এখন ধরেন আপনার, ধরেন ঢাকা 17-তে মির্জা ইয়া তারেক রহমান প্রার্থী হয়েছেন, এখন তাকে টার্গেট করা হলো, তাকে ফেল করানো হবে। ধরেন তিনি 1 লাখ ভোটে এগিয়ে আছেন, এবং এই পোস্টাল ভোটার আছে সব মিলে প্রায় 16 লক্ষর মতো। 1.5 লাখ ভোট ওখানে পাঠিয়ে দিবে ওই সেন্টারে, ঢাকা 17-তে। ওই তার পার্টিকুলার প্রার্থীকে ভোট দিয়ে দিবে। কি করবেন আপনি বলেন, কি করবেন? সুতরাং এখন যদি আপনি বলেন যে এই ভোটার সত্য কি মিথ্যা তদন্ত করেন, তদন্ত করে, এখন তো সেই সময় নাই, কারণ 20 দিন পরে নির্বাচন। আমার বক্তব্য হচ্ছে, প্রবাসীদের যে ভোটার বানানো, এটা কি এখনই এত জরুরি ছিল? ডাকে ভোট ছিল, যারা জেলখানার ভোট দিত, জেলখানা থেকে প্রার্থী হতে পারতো, এগুলো ছিল, কিন্তু প্রবাসীরা যে ভোট করলো, সেখানে আপনার মনিটরিং লাগবে কিনা, সেখানে দ্বৈত নাগরিক ভোটার হচ্ছে কিনা, দ্বৈত জনাব নাগরিক এম এ আজিজ, ভোটার আপনি থাকতে খুবই পারে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। আমি একটু এই প্রসঙ্গগুলোতে জেসমিন টুলি আপনার কাছ থেকে শুনতে চাই, যে আপনি কি বলবেন যে মানে ওই প্রশ্নটা রয়েই যাচ্ছে যে নির্বাচনী পরিবেশ আপনি সার্বিকভাবে কেমন দেখছেন, কিন্তু জনাব এম এ আজিজ যে প্রশ্নটা তুলছেন, প্রবাসী যে নাগরিক যারা দেশি ভোটার হলেন এবার প্রথমবারের মতো, এইটার মধ্যে কি কোনো মেকানিজম হচ্ছে? মানে কিছু কিছু ভিডিও আমরা দেখেছি, কিছু কিছু কমপ্লেইন আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, এমনকি নির্বাচন কমিশনেও গেছে এই বিষয়ে কিছু কিছু কমপ্লেইন। আপনি আসলে কি দেখছেন, মেকানিজম হচ্ছে? আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, যে এই প্রবাসীরা আগে ভোটার ছিল, কিন্তু তাদের ভোট দিতে হতো হলে দেশে আসতে হতো, যিনি দেশে আসবে তিনি ভোট দিবেন, বিষয়টা এরকম ছিল। এবার প্রথম যে পোস্টাল ব্যালটের মাধ্যমে
প্রবাসীরা যে যেখানে কাজ করে সেখান থেকে তারা ভোট দিবে। তা পোস্টাল ব্যালটের জন্য এবার দেখা যায় যে প্রথমবার কিন্তু আবেদন অনেক পড়েছে, প্রায় 18 লক্ষ আবেদন পড়েছে। তার মধ্যে 8 লক্ষ মতন প্রবাসী, মানে বিদেশ থেকে আসবে। এবং কোন কোন আসনে দেখা যাচ্ছে যে 18টা আসন সম্ভবত প্রায় 10,000-এর উপরে ভোট আছে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে। তা একটা আসনে 10,000 ভোট মানে কিন্তু এটা একটা ডিসাইসিভ রেজাল্ট হওয়ার জন্য যথেষ্ট, মানে ফলাফলকে প্রভাবিত করতেই পারে। সে এ পর্যন্ত ঠিক ছিল যে তারা রেজিস্ট্রেশন করেছে, কিন্তু পোস্টাল ব্যালটের যে ব্যালটটা নিয়ে তো অলরেডি বড় একটা রাজনৈতিক দল বিএনপি তো বড় ধরনের একটা আপত্তি দিছে যে তাদের মার্কাটা এমন জায়গায় পড়েছে যা সহজে ভোটারের চোখে পড়বে না, এটা ভাঁজের মধ্যে পড়ে যাচ্ছে। তা এই যে পোস্টাল ব্যালটের জন্য যে এটা কেবল প্রতীকগুলো দিল, এই প্রতীকগুলো দেওয়ার ক্ষেত্রে তো একটা বিধান থাকা দরকার ছিল। এই বিধানটা আদতেও করেছে কিনা, মানে এটা যেমন 6টা রো করেছে, কলাম করেছে, এই যা কিছু করুক না কেন আইনের বাইরে তো আর কিছু করা যায় না। এবং এর আগে পোস্টাল ব্যালটটা ছিল কিন্তু একদম সেম জাতীয় সাধারণ ব্যালটের মতনই, শুধু পোস্টালের জন্য একটা ক্রমিক নম্বর থাকতো এটাকে আইডেন্টিফাই করার জন্য যে এই পোস্টাল ব্যালটটা অমুক জায়গায় গেছে, এইটুকুই। এবার একদম পুরো যে যতগুলো প্রতীকের তালিকা, পুরো তালিকা দিয়েই একটা পোস্টাল ব্যালট তৈরি করেছে প্রবাসীদের জন্য। কিন্তু পোস্ট করলো যখন দেখা যাচ্ছে একই ঠিকানায় অনেক অধিক সংখ্যক পোস্টাল ব্যালট একজন ব্যক্তির হাতে পড়েছে। হয়তো আমি এটাকে অসৎ উদ্দেশ্য বলবো না, কিন্তু এটা তো একটা বড় ধরনের ফল্টি একটা ইলেকট্রাল সিস্টেমে। আর আপনি জানেন ইলেকশন ব্যাপারটা এরকম যে সবাই প্রশ্ন তুলবেই, এর চ্যুতি বিচ্যুতি কেউ এটাকে মেনে নেয় না। সেই জন্য পোস্টাল ব্যালটের ব্যাপারে ইলেকশন কমিশনকে আরো সতর্ক হওয়া উচিত ছিল যে একই অ্যাড্রেসে এতগুলো ব্যালট কিভাবে যাচ্ছে। এবং ব্যালট তো ভোটারের কাছে যাওয়ার কথা, এক ব্যক্তির কাছে তো একাধিক ব্যালট যাওয়ার কথা না। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে না প্রশ্নের মুখে ফেলে দেয়। তারপরে আপনি আরো জানেন যে এবার কিন্তু আপনি নিজেও জানেন যে ইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা প্রচারণা করে অপতথ্য দেওয়া, এটা একটা টেকনিক্যাল দিক আছে যেটা আপনি ফ্যাক্ট চেকিং করা, কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু ওই ধরনের জনবল বা কাঠামোটা ওটা না, টেকনিক্যাল ওই কাঠামো নাই। ইলেকশন কমিশন যখনই অভিযোগ পাবে তাৎক্ষণিক ভাবে যদি বাংলাদেশের যতগুলো এই ধরনের টেকনিক্যাল টিম আছে সেখান থেকে যদি যাচাই করে আবার সেটা ভোটারদের জানায় যে না এটার মধ্যে এটা ভুল তথ্য। কিন্তু আপনি নিজেই জানেন তো এটা আধা ঘন্টা বা 10 মিনিট পেলেই তো এটা অনেক অনেক ভোটার বিভ্রান্ত হয়ে পড়ে, অনেক তথ্য ছড়ায় যায় অপতথ্য। তাই এবারকার এই সব মিলাই নির্বাচনের যেমন আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল যে তরুণ ভোটার অনেক, এবার আমাদের অনেক দিন পর একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছে এটা অনেক ভালো নির্বাচন উনি করতে চান, বিদেশে অনেক পর্যবেক্ষক থাকবে। কিন্তু এই ছোট ছোট ত্রুটি, ইভেন কোনোদিন কিন্তু এই যে আপিল পর্যায়ে কোনো প্রশ্ন ওঠেনি, এবার কিন্তু আপিল পর্যায়ে অনেক বড় বড় প্রশ্ন দেখা দিছে। এবং 3টা দলই 3 ধরনের অভিযোগ করেছে, বিএনপিও করেছে, জামাতও করেছে, আবার এনসিপিও করেছে। 3 দিক দিয়ে 3 ধরনের আছে। এবং আপনি যদি আরেকটু খেয়াল করেন আমাদের বর্তমান নির্বাচনেরই দেখবেন যে আচরণ বিধিমালার ধারে কাছে প্রার্থীরা কিন্তু নাই, মানে অনেক আগেই এটাকে ভঙ্গ করা হচ্ছে। যখন প্রচারণা শুরু করবে আসলে 22 তারিখে প্রচারণা শুরু হওয়ার কথা, কিন্তু এই প্রচারণা অলরেডি তফসিল ঘোষণার আগ থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু এই যে নিয়ন্ত্রণ, পুরো একটা নির্বাচনী ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণটা রাখা দরকার, সেই নিয়ন্ত্রণটা কিন্তু খুব শিথিল। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমরা প্রথম থেকে শুরু থেকে বলা হচ্ছে। তো সব মিলায়ে আসলে নির্বাচনটাকে কি অবস্থা হবে সেটা আসলে যত দিন যাবে তত বোঝা যাবে যে যখন মানে প্রার্থী। খুব জি খুব জি আশাবাদী নির্বাচন, খুব ভালো নির্বাচন হতে যাচ্ছে সেটা মনে হচ্ছে না আপনাদের দুজনের কারো কথা থেকেও। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত করছে যে ইতিহাস সেরা বা শতাব্দী সেরা নির্বাচন হবে এবারে, কিন্তু অনেকগুলো যদি কিন্তু আছে। আমি একটু এখানেও জনাব এম এ আজিজ ছোট্ট করে যদি এটা একটু বলেন, কারণ এই নির্বাচনের
সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, তবে এটা নিয়ে একটু শুনি যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছি, আপনিও বলছিলেন যে এর আগে বিশ্লেষকরা আমরা শুনেছি না যে ডক্টর ইউনূস ভোট দিতেই চান না, আপনিও এরকম সুরেও বলেছেন যে তিনি নির্বাচন দিতে চান না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তিনি নির্বাচন দিচ্ছেন, এবং সেই যে সেনাপ্রধান বলেছিলেন 18 মাসের সময়, ওই সময়সীমার মধ্যেই নির্বাচনটা হচ্ছে। মানে ডক্টর ইউনূসের অবস্থান পাল্টানো, নাকি তিনি ঠিক ছিলেন, আপনারা বিশ্লেষকরা ভুল ছিলেন? আসলে পর্যবেক্ষণে তখন কি ছিল আর এখন কি? না, দেখেন, এই যে আমি আপার কাছে শ্রদ্ধা রেখে ওই কথাটা একটু বলছি যে আমাদের দেশে 62 সরকারি নিউজ এজেন্সি, সেখানে রিপোর্ট হয়েছে এই বাইরের যে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট ভোটের রেজাল্ট পাল্টিয়ে দিতে পারে। আপনার কালের কণ্ঠে ছাপা হয়েছে, তারপরে আপনার প্রথম আলোতে একটা অ্যানালাইসিস হয়েছে, ছাপানো হয়েছে এবং অ্যানালাইসিস হয়েছে যে 10,000 ভোটের ব্যবধানে 130টি আসনের ভোট হেরফের হয়ে গেছে আগে। এটার একটা জরিপ দিয়েছে। সুতরাং এটা একটা মেজর বিষয়। এবং সেখানে আপনি খেয়াল করে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তরুণরা অনেক আসনে জিতবে, তারা মন্ত্রীও হতে পারে কয়েকজন। তো তাহলে এটা কি করে জানে আপনি বলেন? হা না ভোটে তার মতো করে রেলগাড়ি চালিয়ে দিছে, এবং পুরা সরকারি মেশিনারি পুরাটা আপনার হা ভোটের পক্ষে কথা বলছে। আপনি বলেন তো এর ভিতরে না ভোট নাই? ওনার তো না ভোট আলাও সরকারকে ট্যাক্স দেয়, হা ভোট আলাও ট্যাক্স দেয়। তিনি বলবেন, ক্যাম্পিং করবেন। টুলিয়াপা তো খুবই কঠিন দায়িত্ব পালন করেছেন। আমি তাকেও বলতে পারি যে এটা প্রচার করবে, সরকারের পক্ষ থেকে প্রচার করবে, ঠিক আছে, যে আপনারা এরকম একটা জিনিস দেওয়া হয়েছে, এটাতে হা অথবা না দেন। কিন্তু এই যে আপনার সংস্কারে 84টা সংস্কার তার 4 দফার ভিতরে নিয়ে আসছে, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো নাই। কিন্তু জনগণকে এত বোকা ভাবা তো ঠিক নয়, কারণ ঐক্যমত্য কমিশনের মিটিং প্রত্যেকটা কিন্তু লাইভ প্রচার হয়েছে, এবং আমরা তখনই ভোটাররা ডিসিশন নিয়ে ফেলছে যে কোনটাতে হা আর কোনটাতে না দিবে, এটা তো বুঝতেই পারছেন। সুতরাং ধরেন এই যে উনি রিস্কটা নিলেন, আপনি বলেন তো যদি না ভোট দিতে কি হবে? তার মানে কি অভ্যুত্থান ঘটে নাই? শিশু থেকে কি 1400 জাতির সংসদ রিপোর্ট দিচ্ছে 15 তারিখ পর্যন্ত 1400 ছাত্র জনতা শিশু মারা গেছে, নিহত হয়েছে, এগুলো ঘটে নাই? আর অভ্যুত্থানকে স্মরণ করব না আমরা? আমি তো চাই যে এনসিপি টিকে থাকলে ভালো হতো। তারা উপদেষ্টা ছিল, উপদেষ্টা ছেড়ে আসছিল 3জনই। এখন এনসিপি একটা ব্যান্ড ভুলে আছে, অভ্যুত্থানের শক্তি। 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে তরুণরা অগ্রভাগে ছিল, কিন্তু কোন তরুণরা নেতৃত্ব এত বিতর্কিত হয় নাই। আবার তরুণরা সরকারেও অংশগ্রহণ করে নাই। আবার পার্শ্ববর্তী দেশ নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সেখানেও তরুণরা সরকার পাল্টায় ফেলছে, কিন্তু তারা সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একবারের জন্য বলে নাই যে তোমরা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, লেখাপড়াও করো, তোমরা সরকারও ঠিক আছে চালো। ওনারা বলছেন সবাই উদ্যোক্তা হয়। উনি ব্যবসায়ী বলে কি সবাই ব্যবসা করবে? ব্যবসা করতে পারবে? সবাই ব্যবসা পারবে? এখন ওনারা আগে কোঠার আন্দোলন করতে গিয়ে এখন ছাত্রদের মাথার ভিতরে ঢুকছে, মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। মব সন্ত্রাস সারা দেশে এখনো আছে। সব জায়গায় শক্তি প্রয়োগ করে দাবি করে। এই কয়েকদিন আগে মাহাদি নামে এক ছেলে, এটা ইন্টারমিডিয়েট পাস, ও থানায় ঢুকছে, তার 2জন পরিচিত লোক গ্রেপ্তার হয়েছে, ওসিকে ধমক দিচ্ছে, ছাড়েন ছাড়েন। আপনি জানেন এই থানা আমি পুরাই দিছি, আপনি ছাড়েন। তাকে ছাড়ছে। আবার আপনি দেখেন কোর্টে গেছে, কোর্টও তাদের জামিন দিয়ে দিছে তাকে। বলেন এর চাইতে আর সাক্ষ্য কি চান? এখন এতে আমার কাছে মনে হচ্ছে যে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এখনো টমার থেকে বেরোতে পারে নাই, এমনকি বিচার বিভাগও টমার থেকে বেরোতে পারে নাই। সেই বিচারক যদি জামিন না দিত, দেখা যেত তো ওখানে মব সন্ত্রাস চলে গেছে। সুতরাং এই দেশের যে যুব সমাজের যে মনোজগতের যে পরিবর্তন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটিয়ে দিছে। এরপরে আপনি খেয়াল করে দেখেন এখন আর কোন ছাত্র লেখাপড়ার দিকে মন নাই, সব এমপি হয়ে একবার মন্ত্রী হতে চায়। প্রেস সচিবের সাথে কথা বলবার সুযোগ হচ্ছিল একটা এমন একটা আয়োজনে, আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে দায় মুক্তি, এটা কি আসলে
জুলাই যোদ্ধাদের জন্য এখনো যারা যা করছেন সেটাও তাদের দায়মুক্তি কেন? আপনি যে প্রসঙ্গটা বলছেন আমি জিজ্ঞাসা করছিলাম যে ইনারা কি আসলে এই কাজগুলোর জন্য দায়মুক্ত হবেন কিনা, যাই হোক খুব স্পষ্ট হতে পারিনি মনে হয় আমি। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম ওটাকে একটু বলবেন যে ডক্টর ইউনূস কি তার অবস্থান পরিবর্তন করেছেন? আপনার নাকি মানে বিশ্লেষকটা ভুল প্রমাণিত হলেন? আগে যেই বিশ্লেষণ ছিল, ডক্টর ইউনূস কি অবস্থান পরিবর্তন করেছেন? আমার তো এখন সন্দেহ হয় ইলেকশনটা ঠিক মতো হবে কিনা, সন্দেহ হয়। কারণ ওনার তো প্রিয় দল হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি। এনসিপিটা তো খেয়ে দিয়েছে। জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, ছোট তাজা মাছ খেয়ে ফেলে, পেটের ভিতরে গেলে হজম হয়ে যায়। এখন এনসিপির সবাই দেখেন ইতিমধ্যে আপনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সবার মাথায় টুপি আপনি দেখেন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তারা বলছে 11টা দল এক জায়গায় করছে যে ইসলামিক ভোটগুলোকে এক বাক্সে ফেলবে। ইসলামিক ঐক্যজোট বেরিয়ে গেছে, এক বাক্স আর থাকে নাই। মাঝখান থেকে যে আমি যেটা বললাম অভ্যুত্থানের যে শক্তি, এটা প্রেসার গ্রুপ হিসেবে টিকে থাকা দরকার ছিল, সেটাকে ধ্বংস করে দিছে। এটা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি অনুমান, প্রমাণ নাই, হতে পারে যে তিনি হয়তো সায় দিচ্ছে। কারণ এনসিপি দেখেন না, উনি একবার বলছিল ওই যে রিজাইন করব, তখন কিন্তু নাহিদ ইসলামকে ডেকে তার কাছে পরামর্শ নিছে, বা তার কাছে নাহিদ ইসলাম না করতে রিজাইন করে নাই। উনি তো রিজাইন করবে না, এখন উনি তো রিজাইন করবে না, কারণ উনি প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত যদি কিন্তু তবে ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তিনি জনগণের কাছে একজন অবিশ্বস্ত লোক হিসেবে পরিচিত হয়েছে। উনি যা বলেন সেটা পুরোটা আর বিশ্বাসে নেয় না। এই জন্য আমরা এখন ঢাকা শহরে রিক্সা উঠলে বলে বলে ইলেকশনটা কি হবে, এখনো বলে। আবার দ্বিতীয়টা হচ্ছে অভ্যুত্থানের শক্তির ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব শুরু। তবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার পরে, হ্যাঁ, আপনার ধরেন ইসলামিক ভোট তো ভাগ হয়ে গেছে। ইসলামিক আন্দোলন তো শেখ হাসিনার সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেখানে একটা মিনিমাম একটা সেন্টারে 5,000 উপরে 25,000 পর্যন্ত ভোট পেয়েছে। এই ভোটটা তো বেরিয়ে গেছে। আর 3টা ইসলামিক দল আছে বিএনপি জোটের সাথে। আর এখন আর 10টা, প্রধানত একটা দল জামাত ইসলাম, আর বাকিগুলোর ভোট তেমন নাই। এটা মিলে আছে 10টা দল একদিকে, অর্থাৎ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই মুহূর্তে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে নিশ্চিত ভাবেই বলা যায় সিট কম হোক আর বেশি হোক, বিএনপি আগে যেমন সম্ভাবনা ছিল, কি হয় কি হয়, এবারে আমার তো মনে হয় যে এবারে বিএনপি সরকার গঠন করবে, জি, হয়তো অনেক কম আর ধন্যবাদ জনাব বেশি। এম এ আজিজ, অনেক ধন্যবাদ। আমি অনেকগুলো প্রসঙ্গ আসলে, আপনি গণভোটের প্রসঙ্গে আসলেন, জোটের প্রসঙ্গে আসলেন, এর আগে আর একটা প্রসঙ্গ হলফনামা, সেগুলো সবই রয়ে যাচ্ছে। একটু একটা একটা করে জনাব জেসমিন টুলি আপনার কাছে আসি। গণভোট, এটার বিষয়ে যে সরকার, যেটি জনাব এম এ আজিজ বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ পক্ষে তো একদম প্রকাশ্যেই প্রচারণা করছে, সবগুলো সরকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ব্যাংকগুলো, তারা সবাই আসলে গণভোটের পক্ষে প্রচারণা করছে। মাননীয় প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন যে গণভোটের পক্ষে হ্যাঁতে ভোট দিতে। আপনি আসলে এই প্রচারণাটাকে কিভাবে দেখছেন? আমি 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 মনে হয় শারমিন, আমি আরেকটা প্রশ্ন করি। ধরেন আচ্ছা, পুরো সরকার মেশিনারিজ নেমে গেছে হা ভোটের পক্ষে, ওনারা তো, আমার বক্তব্য হলো ওনার নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এই সরকারি তো এসপি আছে, ডিসি আছে, ইউএনও আছে, তারা তো নির্বাচনে এক রিটার্নিং অফিসার থাকবে, তারা তো আইন শৃঙ্খলা বাহিনীতে নিযুক্ত থাকবে। তারা কি করবে? তারা হা ভোটে ক্যাম্পিং করবে? তাহলে তো নির্বাচনে নিরপেক্ষ হবে না। তার মানে কি হাই ভোট সিল মেরে পাশ করাই দিবে? এটা তো প্রশ্ন থেকেই যাবে এই নির্বাচন। অর্থাৎ তারপরে আমার বক্তব্য হলো টুলেপা অত্যন্ত বিজ্ঞ, আমি তারপরেও বলছি এই সরকার সাংবিধানিক সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এই সরকার তো সংবিধানে যে জিনিস নাই, সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটা তো সংস্কার করার ম্যান্ডেটই নাই এই সরকারের। তিনি এখন একটা আদেশ দিয়ে, প্রেসিডেন্টের আদেশ দিয়ে, আপনার এই 3 দফার মধ্যে 84টা 3-4 দফার মধ্যে দিয়ে হা না ভোটে, আদেশের উপরে হা না দিবে। আপনি বলেন কতটা অবৈজ্ঞানিক, জি, কতটা অবৈজ্ঞানিক? আপনি আমি জি 84 প্রস্তাবে 84তে একমত হবো? আমি ভোট দেবো কি করে? আমি তো বাধ্য হয়ে না ভোট, আমি ফিজিক্সে সায়েন্সের ছাত্র, উনি তো সায়েন্সের ছাত্র না। সায়েন্সে এই ধরনের অবৈজ্ঞানিক প্রস্তাব আসতেই পারে না, আসতেই জি, পারে না। এটা একদম একটা স্পষ্ট অবৈধ। জনাব এম এ আজিজ, অনেক তার ধন্যবাদ। আমি হ্যাঁ, একটু আপনার এই প্রসঙ্গগুলো আমি একটু জেসমিন টুলির কাছ থেকে স্পষ্ট হই, আপনি আসলে গণভোট প্রসঙ্গে কি বলবেন?
আসলে গণভোটটা প্রথম শুরু থেকে এই সরকারের একটা মানে এজেন্ডা ছিল, সে তারা তাদের মতন করে এই গণভোটের সংস্কারে সবকিছু করেছিল। আমার এই যে ঠিক আছে, সরকার যেহেতু এটা এই ফসলটা তারাই করেছে, তাদেরই বেবি এটা, কিন্তু শেষ সময়ে এসে যেখানে বলতে পারে যে হ্যাঁ এই গণভোটের পজিটিভ দিকগুলো সরকার বলেই যেতে পারে, কিন্তু ভোটার একজন ভোটার হ্যাঁ দিবে কি না দিবে সেটা কেউ বলে দিতে পারে না, কেউ না, সেটা ভোটারের নিজস্ব ইচ্ছা। সেই জন্য ভালোটা বলে এসে যেহেতু এই সরকারের এই সংস্কারের কাজগুলো করেছে, আমার কাছে এটা মনে হচ্ছে যে তারা সমস্ত কিছু বলে এসে কিন্তু হাতে ভোট দিন এই কথাটা বলা আমার কাছে মনে হচ্ছে না এটা ঠিক দিকে যায়। কারণ কিন্তু এর আগেও তো সরকার একটা আমাদের গণভোটের নিরপেক্ষ, ইতিহাস আছে জেসমিন টুলি, এর আগেও তো আমাদের গণভোটের ইতিহাস আছে, তখন দেখেন আপনাদের আপনি মানে কি বলে, আপনি তখন কি আসলে হ্যাঁ পক্ষে প্রচারণা হয়েছে নাকি কি, মানে তখনের প্রচারণাটা কেমন ছিল? আচ্ছা, যেটা ছিল সবসময় এর আগে ছিল 91-এর তো একটা সাংবিধানিক আদেশ দ্বারাই এই গণভোট করেছে, তার আগে 85 এবং 77। কিন্তু সমস্ত মেশিনারিজ নাড়ে, এবার কিন্তু একটু দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম। কারণ এবার কিন্তু শুধু যে গণভোট হচ্ছে না, সাথে এবার জাতীয় সংসদ হচ্ছে এবং সরকার সরাসরি ভোটারদের হা বাক্সে ভোট দিন, হা হুম। দিক দিন, এই কথাটা আসলে ভোটারদের বলা যায় কিনা আমার প্রশ্ন ওই জায়গাটা। এটা তো নিতান্ত ভোটারের চয়েস, আমি হা দিব কি না দিব সেটা আমার চয়েস, কিন্তু কেউ তো আমাকে ভোটারকে বলে দিতে পারে না। সে তার পক্ষে বলতে পারে যে হ্যাঁ আমি এই এই করছে এটা করছি, যদি ভালো মনে হয় এটা এটা হলে ভালো হবে। আমি আমি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি। কিন্তু সরকার যে গণভোটের প্রচারণাই করবে না এটাও আমি আবার তা মনে করি না, যেহেতু এই এই জিনিসটা এই ফসলটা তাদেরই, এটা তারাই করেছে এবং পলিটিক্যাল পার্টি কিন্তু এই দায়িত্বটা নেয়নি। যদি পলিটিক্যাল পার্টিগুলো দায়িত্বগুলো নিত যে তারা হা না প্রচারণা হচ্ছে সরকার তাহলে এতটা না করলেও চলতো, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিরা কিন্তু ঠিক এই সংস্কারের পক্ষে ওইভাবে মাঠে নামিনি। সেই জন্য আমার মনে হচ্ছে সরকার সবই ঠিক ছিল, শুধু হার পক্ষে হাতে ভোট দিন এবং পুরো মেশিনারিজ সরকারের মেশিনারিজটাকে পুরোটা এইভাবে কাজে লাগানোটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক না। জি। একটু আম, আসি যে হলফনামার প্রসঙ্গেও বলছিলাম যে জিজ্ঞাসা করব, হলফনামায় অসঙ্গতিটাও আমাদের একটা কালচারের অংশ। এবারেও সেটা দেখা যাচ্ছে, অসঙ্গতির বিষয়টা একটা প্রতিবেদন মানে বেশ কয়েকটা বিষয় আলোচনা হয়েছে, আলোচিত নেতা সার্জিস আলম তারটাও আসছে আলোচনায় যে তিনি এই 25-26 বছরের আয়কর রিটার্ন যিনি জমা দিয়েছেন কর বর্ষে, সেটাতে তিনি দেখেছেন তার আয় 28,05,000, এটি ব্যবসায়ী হিসেবে তিনি এটি আয় করেছেন, কিন্তু হলফনামায় এই ব্যবসায়ী পরিচয়ে তিনি দেখাচ্ছেন যে 9 লাখ টাকা। এই যে গরমিল বা অসঙ্গতি, এরকম এটি আসলে নতুন বিষয় না, আমি বলছিলাম যে আগেও এরকম নানান অসঙ্গতি ছিল, কিন্তু এই যে হলফ করে মিথ্যা কথা বলানোর এই প্রচলনটা কেন, মানে বলিয়ে লাভটা কি হয় জেসমিন টুলি? আসলে হলফনামাতে মানে কেউ হলফ করে যখন বলে তখন তাকে সত্যিটা বলা কথা, এবং এই হলফনামা যাচাই করা কিন্তু এই সম্পত্তির হিসাবটা বিশেষ করে যারা ট্যাক্স পেয়ার, আর প্রত্যেকের প্রার্থী হতে হলে ট্যাক্স দিতেই হয়, সেই ট্যাক্সের রিটার্নের সাথে কিন্তু এটা যদি না মিলে, যদি সাদৃশ্য না থাকে, সেখানে কিন্তু হলফনামার হলফ করে মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য অদ্ভুত সত্য তথ্য দেওয়া বা গোপন করার কারণে কিন্তু পুরো মনোনয়ন পত্রটাই বাতিল করার কথা এবং বাতিল হয়ে যাওয়ার কথা। যদি এই জায়গাটা শক্ত অবস্থানে নিত রিটার্নিং অফিসাররা, তাহলে কিন্তু দেখা যাবে যে কেউ এই হলফ করে আর মিথ্যা তথ্যটা দিত না। কারণ হলফনামাটা এত ক্যাজুয়ালি এখন দেখা হচ্ছে, কিন্তু তাহলে তো আর এই হলফনামার 8টা তথ্য এত কিছু প্রয়োজন ছিল না। হলফনামার তথ্য দেখে ভোটাররা কিনা তার ক্যান্ডিডেটকে জাজ করা কথা যে আমি আসলে কি ধরনের ক্যান্ডিডেটকে ভোট দিব, তার তথ্য এরকম, তার শিক্ষাগত যোগ্যতা এই, তার সম্পত্তির তার বিদেশে তার সম্পত্তি আছে কিনা, এই সব কিছু মিলাই হলফনামাটা আসলে খুব শক্তভাবে যাচাই করা প্রয়োজন। যদি না হয় তাহলে আমরা বারবারই দেখবো যে জাস্ট দেওয়ার জন্য দেওয়া এরকমই অবস্থা। জি, জনাব এম এ আজিজ, এই হলফনামা প্রসঙ্গে একটু জানি যে না এই যে আমি যে একটু প্রশ্নটা একটু এভাবে করি, একটু এটা আপনি নিশ্চয়ই বিস্তারিতই বলবেন, কিন্তু প্রশ্নটা আমি এভাবে করতে চাই যে এই যে চাক্ষুষ দেখা যাচ্ছে, কিন্তু আহ, আহ, যে অসঙ্গতির ব্যাপারটা, কিন্তু আমি একটু এটার সাথে রিলেট করে আনিস আলমগীরের প্রসঙ্গটা আনতে চাই। তার বিরুদ্ধে দুদক আবার মামলা করেছে আয়ের সঙ্গে অর্জিত সম্পদের অসঙ্গতির তথ্য তুলে ধরে, দুদক স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছে।
আনিস আলমগীরের ব্যাপারে দুদক খতিয়ে দেখে বের করে যদি মামলা করতে পারে, এখানে চোখের সামনে এসে দেখা যাচ্ছে যে কারা অসঙ্গতি আছে, তবুও মামলা কেন করতে পারেন না? আমি আবারও সেই প্রেস সচিবের রেফার করি, তিনি বলছেন কংক্রিট এভিডেন্স দিলে তারপরেই সম্ভব। মানে দুদক তো নিজেই বের করতে পারে, এখানে চাক্ষুষ থাকা সত্ত্বেও না, কেন কে কারণ দিবে? ব্যবস্থা নেয় না? আমাদের দেশে দুর্নীতিটা গ্রাস করে ফেলেছে। এবারে আপনি লক্ষ্য করেন যে বড় রাজনৈতিক দলগুলি চোর খুঁজতেছে নমিনেশন দেওয়ার জন্য। কমপক্ষে 10 কোটি, উপরে 20 কোটি, ঢাকা শহরে 60 কোটি, 80 কোটি, 100 কোটি টাকা খরচ করবে। এই টাকাগুলো কিভাবে আসবে? সুতরাং আমি তো মনে করি নির্বাচনের আগে যে ব্যবস্থাটা করা উচিত, যে সবাই প্রার্থী আগে নির্বাচন কমিশনে জমা দিবে, 3 মাস আগে, 2 মাস আগে জমা দিবে। জমা দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে দেখা হবে যে স্কিন টু বর্ন তিনি অনেস্ট আছে কিনা। অনেস্টি ছাড়া এই দেশ আর ঠিক করা যাবে না। আমি এটাকে প্রধান অন্তরায় মনে করি। কিন্তু এখন যে হলফনামা দিয়েছে, হলফনামা আপনার যে কোনো একটা ট্যাক্স লয়ারকে দিছে, বানায় দিছে যে আমার টাকা পয়সা বেশি দেখায় দাও, দিছে। এখনো দেখা গেছে বিএ পাস ছাত্র, সে পরামর্শক হিসেবে তার আয় জোগাড় করছে। বলেন আপনি বিএ পাস পরামর্শক কেমনে হয় বলেন? এটা কেউ বিশ্বাস করে? এবং সেটা কয়েক লক্ষ টাকা। তো এই জন্য বলছি যে এই যে যেটা দিচ্ছে হলফনামা, সবাই কম বেশি মিথ্যা কথা লিখেছে, আবার হাইডও করেছে। এমন এমন প্রার্থী আছে যে হাজার হাজার কোটি টাকার মালিক, সেও কিন্তু ওই যে খরচ 25 লাখ টাকা সিল করে দেওয়া হয়েছে, তার কাছাকাছি থাকার চেষ্টা করেছে। হ্যাঁ, বেশি দেখাতে চায় নাই। সুতরাং এই হলফনামা একদম মকারি, আমি বলবো এটা একদমই অপ্রয়োজনীয়। যেখানে ব্যাংক ডিফল্টারকে বের করে দেওয়া হচ্ছে, দ্বৈত নাগরিক আইন আছে সুস্পষ্ট, তারপরেও তার প্রার্থিতা বহাল করা হচ্ছে, সেখানে এই হলফনামার কোনো একদমই আমি বলবো মিনিংলেস। এটাতে আসলে সৎ লোক, এটা বাইন্ডিং দেওয়া উচিত ছিল, নমিনেশনের সংস্কারে বলা উচিত ছিল যে আমাদের দেশে যে আপনার দুর্নীতির যে প্রধান সমস্যা, এটাকে আগে চিহ্নিত করে আপনার প্রার্থী কেমন প্রার্থী দিবে এবং সেই প্রার্থীকে পরীক্ষা নিরীক্ষা করে সৎ কিনা এটা যাচাই করার পরে আপনার প্রার্থী। পার্লামেন্টে যদি চোর যায়, বলেন তো দেখি, একটা লোক 20 কোটি টাকা খরচ করে পার্লামেন্ট মেম্বার হলো, হ্যাঁ, সে তো মুদ্রাস্ফীতি সহ 30 কোটি টাকা চুরি করবে। পরবর্তী ইলেকশনের জন্য আবার মুদ্রাস্ফীতি সহ 5 বছর পরে সে 40 কোটি টাকা চুরি করবে। তো তাতে সিস্টেম চোর করে দিচ্ছে, আরো বড় চোর বানায় দিচ্ছে। সুতরাং এই পদ্ধতিতে এই দেশ ঠিক করা সম্ভব হবে না। আমি মনে করি এগুলো সব যত হলফনামা দিচ্ছে অধিকাংশই, অধিকাংশ কি আমি বলবো 99% এটা ভুয়া। এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আপনি বলেন বিশেষ করে এনসিপির যারা হলফনামা দিচ্ছে, যারা তা ইনকাম দেখাইছে, হ্যাঁ, এগুলো তো একদমই আপনার একটারও কিন্তু এই আয় এটা হবে না। যেমন আপনি সারজিৎ আমার বললেন, সে তো একসময় বলছে তার বাপ এই ছিল সেই ছিল, তার দাদার এই ছিল সেই ছিল, পরে তো দেখা গেছে যে তার বাপ সাধারণ লোক ছিল। হ্যাঁ, সে টাকা পাবে কোথায় বলেন? সে ব্যবসা দেখাইছে, তার ব্যবসা কিসের? তার ব্যবসা কিসের? সে তো আন্দোলনই করছে, সারাক্ষণ তো আন্দোলন করছে, তারপরে এনসিপি করছে। তার চাকরি ব্যয় করার সময় কোথায়, ব্যবসা করারই সময় কোথায়? তারা এই টাকা যা দিচ্ছে, এই টাকা আসলো কোথেকে বলেন? কারণ এটাও ইলেকশন কমিশন বাধ্য করছে যে 25 লাখ টাকা দেখাইতেই হবে মিনিমাম, নাহলে সে নির্বাচনের অযোগ্য হবে। তো সবাই কম বেশি এরকমই দেখাইছে। এই হলফনামার সবই ভুয়া। এই জি, জি, মানে শুরু আবারও সেই গোড়ায় গলদ, সংসদে যাবার আগেই গলদের উপর দিয়ে ভর করেই আসলে যাচ্ছে। তাহলে আসলে সংস্কার সংস্কার যে শুনে আসলাম, সেই কথাটি আবারও বলতে বাধ্য হচ্ছে যে তাহলে সেই সংস্কারের জায়গাগুলো কোথায় হলো। একটু জেসমিন টুলি ওই জোটের সমীকরণটা নিয়ে কথা বলি। এই প্রসঙ্গটাও এম এ আজিজ তুলছিলেন যে ভোটের আগে জোট, এটাও আমাদের কালচারের একটা অংশ। এবারেও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আদর্শ বর্জন করে হলেও স্বার্থ সিদ্ধিতে নানান রকম জোট তো হচ্ছেই। আমরা শুরু থেকে দেখলাম জামাতের সাথে জামাত ইসলামী আন্দোলন একসাথে চলছে, এক বাক্সে ভোট, কিন্তু শেষের দিকে এসে সমীকরণ পাল্টে গেল, সেখানে ইসলামী আন্দোলন বাদ হয়ে গেল, চলে আসলো এনসিপি। এরকম একটা ঘটনা আপনার কাছে আসলে মানে এই ভোটের আগে এই জোটের সমীকরণ এইবার কেমন মনে হচ্ছে? দেখেন, আসলে এই ভোটের এই সমীকরণটা চিন্তা করলে এটা শুধুমাত্র জেতার জন্য ক্যালকুলেশন করা। এই সমীকরণটা খালি কিভাবে জিতে আসা যাবে,
মানে আমি দল চলে যাক, দল ছেড়েও যদি আমি জিতে আসতে পারি ব্যক্তি হিসাবে, আমার প্রাপ্তি এটাই। মানে এবার দেখে জানে তাই মনে হলো যে দলের চাইতে ব্যক্তি বড়, দেশ তো অনেক দূরের কথা। সেই জন্য যে জোটবদ্ধ হয়ে যে নিজস্ব দলের প্রতীক নিয়ে যে নির্বাচন করার যে যে লক্ষ্যে করা হয়েছিল, ঠিক দেখা যাচ্ছে তো লক্ষ্য তো ওটা ধারে কাছে যাচ্ছে না। উপরন্তু মানুষ, বেশ কিছু নেতা দেখা গেছে যে তাদের নিজস্ব দল ছেড়ে বড় দলের প্রতীক নিয়েছে। আসলে মানসিকতা যদি আমরা পরিবর্তন না করি, এই রাজনীতির এই সংস্কৃতি থেকে যদি বের হয়ে না আসি, কোনো সিস্টেমে মনে হচ্ছে না কাজ করবে না। দেখেন আইনে স্পষ্ট বলা আছে তৃণমূল পর্যায়ে, যেটা আজিজ ভাই বলছিল যে এই যে আগে প্রার্থীদের হলফনামাটা জমা তৃণমূল পর্যায় থেকে ভোটের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে প্যানেল তৈরি করে আনি, সেই প্যানেল থেকে মনোনয়ন দিতে হবে। দেখেন যখন মাঠে, তার মানে মাঠে ওই ব্যক্তি কিন্তু পরীক্ষিত হচ্ছে, মাঠে তাদের সদস্যদের মধ্যে তাকে একটা ভোট করে এসে প্রাথমিকভাবে তাকে একটা ভোটের মাধ্যমে সে একটা ফিল্টারেশন হয়ে এসে তারপরে সে কেন্দ্রীয় থেকে মনোনয়ন পেত। কিন্তু কোন দল এই আইনের তোয়াক্কাই করেনি, এবং ইলেকশন কমিশনও কোনো সময় জানারও প্রয়োজন মনে করেনি যে আইনের এখানে যে ব্যত্যয়টা হচ্ছে, কোনো দল এটার কাছে যাচ্ছে না। তা যদি প্রত্যেকটা যদি আইন শুধু থাকে কিন্তু তা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে তো যে যার মূল্য, যেমন যার জোর যেখানে, সে সেইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবে। এবং আপনি আরো একটু খেয়াল করেন, যে প্রার্থীগুলো এসছে, খুব যে আমরা এরকম পরিচ্ছন্ন প্রার্থী দুই চারটা ছাড়া কিন্তু চোখে পড়ার মতন না। তার মানে সেই পুরনো পুরনো রাজনীতিতে আমরা আছি, পুরনো ধারায় আমরা আছি, আমাদের চিন্তা কোনো চেঞ্জ হয়নি। এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতন্ত্র না করা যায়, তাহলে কোনোদিন এই যে অর্থ, ভাই যে এটা অর্থের কথা বললো, এত টাকা খরচ করে সব আসে, এটা মনোনয়ন বাণিজ্য বলে তো একটা কথাই আছে। এবং মনোনয়ন গুলো কে পাচ্ছে? তৃণমূল পর্যায়ে যারা মাঠে কাজ করে, সেখান থেকে কিন্তু আসলে নারী, নারী কেন আসতে পারেনি? নারীরা তো দেখেন মাঠে অনেক আছে, বড় বড় দলগুলো তো নারী ভালো কর্মী আছে এবং তারা মাঠে কাজ করে, কিন্তু তাদের মনোনয়ন দেয়নি। কেন দেওয়া হয়নি? যে নারী জিতে আসতে পারবে না, কারণ তার ওই পরিমাণ অর্থ নাই, ওই পরিমাণ তার মাসেল পাওয়ার নাই। তা রাজনীতি তো সব ক্ষেত্রেই শুধু জিতে আসার ক্যালকুলেশন। কিন্তু জেসমিন টুলি, এই যে নারীদের বিষয়ে আপনি বলছেন, গণভোটের প্রসঙ্গটা আলোচনা হলো, মানে জুলাই সনদে বলা আছে যে 5% হারে নারীদের মনোনয়ন দিতে হবে, যেটি সেই গণভোটের চারটি ধারার মধ্যেও আছে, জুলাই সনদের মধ্যেও আছে। কোনো একটি রাজনৈতিক দল তো সেটি মানলো না, মানে সেটাও তো কেউ দেখলো না। তাহলে জুলাই সনদ যে বাস্তবায়ন হবে বা গণভোটে হ্যাঁ হলেও যে তারা মানবে, তার নিশ্চয়তাটাই বা কি হচ্ছে? কারণ আগেই তো না মেনেই তারা শুরু করছে হ্যাঁ, কারণ রাজনৈতিক দল। মানসিকতা চেঞ্জ না করলে তো হবে না। আপনি তারও আগে দেখেন, আইনের মধ্যে আছে না 33% নারী সব কমিটিতে থাকতে হবে, সব দলে। প্রথমে এটা বললো 2020 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, তারপরে ঠিক আছে 20 হলো না, 30 পর্যন্ত বাড়াই দেওয়া হলো। আপনি দেখেন কোন একটা বাস্তবায়ন হয়? এটা হয় না। তার মানে আপনার, আমাদের দেশে আইন থাকলেই যে সেটা বাস্তব প্রয়োগ থাকবে এবং সে অনুযায়ী তার কোন, কারণ আমাদের সিস্টেম গুলো এত লুজ। আপনি দেখেন আইনের মধ্যে বারবার বলছে যে কেউ ঋণ খেলাপি হলে সে অযোগ্য, এবং বড় বড় যেসব শর্তগুলো আছে যদি সেগুলো মানা হতো, তাহলে কিন্তু আমরা আসলে সৎ প্রার্থী পেতাম। আপনি নারীদের কথা আবার ধরেন, বারবারই আসছে যদিও নারীদের, এবার আসলে খুব খারাপ লাগছে যে এত কম। আমরা 50 বছর পূর্বেও কিন্তু এত কম নারী দেখিনি, এবার যতটা দেখছি। সংসদে সংরক্ষিত 50টা নারী ছিল, তার মানে আমাদের প্রত্যেক সংসদে 50 জন করে নেত্রী গড়ে ওঠার কথা ছিল না? নেতৃত্ব স্থানীয় নারী, কিন্তু প্রত্যেকে ওখানে সিলেক্ট করতে কেমন হয়, পরিবার থেকে, না হলে পছন্দ। অথচ যারা রাজনীতি করছে মাঠে, তারা ওখানে যেতে পারছিল না, পারেনি। তার মানে দেখা যাচ্ছে যে আমরা আসলে নারী নেতৃত্ব, নারী নির্বাচনে আসুক, এই জিনিসগুলো আসলে চাইনি, চাচ্ছে না। আমাদের সিস্টেমে যাই থাকুক না কেন, তা আমার কাছে মনে হচ্ছে যতই সংস্কার হোক, আমরা যদি মানসিকতা পরিবর্তন না করি, আপনি কোনো অবস্থাতে কোনো লাভ হবে না আসলে। জি, মানে
সেখানেই প্রশ্ন ছিল, তাহলে আসলে গণভোট করেই রাজনৈতিক দলগুলো মানবে বা বাধ্যবাধকতা তৈরি হবে তাদের উপর, সেই আস্থাটাই আমরা কিভাবে রাখি। জনাব এম এ আজিজ, আরেকটা প্রশ্ন, ওই যে সেই প্রশ্ন, নির্বাচন হবে কিনা, যেটি আপনাকে এখনো রিকশায় উঠলে রিকশাওয়ালা জিজ্ঞাসা করেন বা অনেকেই আসলে এই জিনিসটা জিজ্ঞাসা করেন। সম্প্রতি এনসিপির আসিফ মাহমুদ, যিনি নির্বাচন করবেন বলে সরকার থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু নির্বাচন না করে তিনি এখন নির্বাচন মানে এনসিপির নির্বাচনের দায়িত্ব নিয়েছেন, তিনি বলছেন যে আম, বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং অভিযোগের বিষয়ে জানিয়ে বলছেন যে প্রয়োজনে কয়েকদিন পিছিয়ে হলেও নির্বাচন কমিশন পুনর্গঠন করে হলেও সুষ্ঠু নির্বাচন করতে হবে, যেন তেন নির্বাচন করা যাবে না, প্রয়োজনে পিছিয়ে দিয়ে হলেও করতে হবে, তিনি এটি বলছেন। আবার সম্প্রতি বলেছেন যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে, বিভিন্ন প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলছেন। মানে হতে পারে কি এরকম যে নির্বাচনে অংশগ্রহণ করছেন না তারা? অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তারা এনসিপির সদস্য ছাত্র ছিল, ছাত্র করলে আবার মাইন্ড করে, টকশোতে দেখেছি আমার সহপাঠী ছাত্র, তাদের ছাত্র করলে খুব মাইন্ড, তারা প্রবীণ হয়ে গেছে। তিনি কিন্তু তার লোকাল এরিয়ায় 425 কোটি টাকা এলজিএডি মিনিস্ট্রিতে দায়িত্বে থাকার সময় 450 কোটি টাকা স্যাংশন করেছিল। ওখানে দেখলো জুত হয় না, তারপরে উনি এলো ঢাকা 10-এ। ঢাকা 10-এও তিনি দেখছেন যে অ্যাসেসমেন্ট করে দেখছেন যে সে পাশ করতে পারবে না, এখন নির্বাচন করাই বন্ধ করে দিয়েছে, করবে না। এখন পুরা তার এটা খেয়াল নাই যে এখন যেটা আমি বললাম, এই দেশের যে অবস্থা এখন, সামনের বছরে আপনার বিশ্বব্যাংক বলছে জিডিপি গ্রোথ হবে 3.5%। এটা যদি সত্য হয় তো দেশে দুর্ভিক্ষ হবে, এই সরকার তো চালাতে পারছে না। এনসিপি এবং জামাতের সাথে যা বলে, যৌথভাবে যা শোনে সরকার তাই শোনে। যদি নির্বাচন পিছিয়ে দেয় তাহলে তো ইউনুসকে বেইজ্জতি হয়ে দেশ থেকে বিদায় নিতে হবে, এটা তো সম্ভব না। এখন যে অবস্থা, এই দেশ তো চলছে না। সব আমি বললাম না আগে, সব ঢাকার গ্রাম দেশে কোনো কাজ নেই, 80% লোক ঢাকা শহরের বাইরে থাকে। হ্যাঁ, সব ঢাকা শহরে এসে ঢুকে পড়তেছে, সব ব্যাটারি চালিত রোগের ঢাকা শহর অচল করে দিচ্ছে, এই সরকার অচল করে দিচ্ছে সব ঢাকা শহর। অর্থনৈতিক অবস্থা খারাপ, আমি বললাম বেকারত্ব বেড়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্য নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। এই দেশটা তো আর চলছে না, কোনো বিনিয়োগ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কোনো ব্যবসা, সকল শক্তি, বড় শক্তি যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, সবাই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী, নির্বাচিত সরকার চায়, যেমনই হোক। এখন তো নির্বাচনের বিকল্প নাই, বিকল্পে নির্বাচন হওয়া, টাইমলি হবে না, পিছায় দেওয়া অথবা না হওয়ার ইঙ্গিত দেওয়া, এগুলো হচ্ছে দেশের স্বার্থ বিরোধী কথাবার্তা, এই দেশ বিরোধী কথাবার্তা আমি মনে করব। তাদের তো অবশ্যই ইলেকশন কমিশন এই মুহূর্তে তাদের কাছে জবাবদিহি চাওয়া উচিত, তুমি কেন এটা বলো, আমরা শিডিউল দিচ্ছি সব সরকারের পক্ষ থেকে। আমি বলি ইলেকশন কমিশন এখন বলির পাঠা হয়ে গেছে, সবাই ইলেকশন কমিশনকে দোষ দেয়। ধরেন ওসি, ডিসি, এসপি, তাদের জামাতের প্রস্তাব ছিল লটারির মাধ্যমে ট্রান্সফার করা, লটারির মাধ্যমে ট্রান্সফার করে পোস্টিং দিচ্ছে। এখন বলে যে সব বিএনপি বা ফেসিবাদের দোষর। আরে ভাই, ফেসিবাদের দোষর আপনার 17 মাস হয়ে গেল, এখনো ফেসিবাদের দোষর থেকে মুক্ত হতে পারলেন না। নতুন রিক্রুট করলে তো হয়ে যায়। প্রশাসন ক্যাডার একটা, এর বাইরে 25টা ক্যাডার আছে, আপা ভালো জানে। হ্যাঁ, 25টা ক্যাডার থেকে বেঁচে কিছু লোক নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলেই তো ডিসি বানানো যায়, তাহলে তো আজকে আর প্রশাসন আলাদা হতো না। এটা তো করেন না, আগে তো সুপিরিয়র সার্ভিস ছিল, এখন নাই, এখন নাই, সেটা বাদ দিয়ে দিছে। আপনি সুপিরিয়র সার্ভিস ইন্ট্রোডিউস করতেন, করে আপনি অন্য পেশার থেকে আনতেন, ডিসি বানাতেন। ধরেন আমের কথা বলেন, আমি বলবো যে পেশার থেকে নেওয়া উচিত ছিল বাছাই করে। এই যে টুলিয়াপা, তিনি একটা দক্ষ, প্রমাণিত, পরীক্ষিত, তাকে সাইড লাইনে ফেলায় রাখছে, কমিশনের একটা মেম্বার বানায় তাকে ফেলায় রাখছে। কেন কমিশনার বানান নাই কেন, কমিশনার বানান না কেন? আর ইলেকশন তো হবে, আপনাকে একটা প্রশ্ন করি, বিমান 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 এয়ারলাইন্সে বোর্ডে 3টে উপদেষ্টাকে ঢুকানো হয়েছে, জানেন কিনা আপনি? এবং তার ভিতরে নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারি যিনি ছিলেন তিনিও আছেন, নিরাপত্তা উপদেষ্টা আছে, তারপরে বিদ্যুৎ উপদেষ্টা আছে, 3 সেক্টরে। এই উপদেষ্টাদের মানিজ্য তো নাই, বলেন তো বোর্ডের ডাইরেক্টর কেমনে হয় তারা? আর বোর্ডে কেন গেল? তার মানে কি ও যে ট্যাক্স বসাইছিল এক্সপোর্টের উপরে আমেরিকা,
ওখানে যে গোপন চুক্তি হয়েছে, বিমান চুক্তিতে যেটা শোনা যায় যে অনেকগুলো বিমান টিমান কিনবে, এরকম এরকমও চুক্তি আছে, শোনা গেছে যে এরকম 15-20টা বিমান বোয়িং আসতেছে। ওখানে ওখানে কোনো সব লাভ লস আছে কিনা? আমি তো বলবো যে একজন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা বলেন তো, তাকে বিভিন্ন দেশে ট্রাবল শুটার হিসেবে পাঠায়, এ পর্যন্ত কি কাজটা করছে বলেন আপনি? কি কাজটা করছে? ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি যাই হোক, ইলেকশনটা সামনে, আর মাত্র 20 দিন আছে। এখন আপনি সেক্রেটারিকে ট্রান্সফার করে বোর্ডে দিলেন কিভাবে? বিদ্যুৎ উপদেষ্টা, আমরা এখনো বিদ্যুতে এলপি গ্যাস থেকে শুরু করে সব গ্যাসের অবস্থা খারাপ, আপনি তাকে সরাই দিচ্ছেন ওই দায়িত্বে। এটা উদ্দেশ্যটা কি? আপনার কি ইলেকশন করার দরকার নাই? এটা কি মেটিকুলাস ডিজাইনে আছে যে এরকম জটিলতা বাধায়া ইলেকশন পিছায় দেব, অথবা ইলেকশন হবে না? তাই তো হবে, নাহলে ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারিকে সরাইছেন কেন? জি, তা অনেক বড় আমি সংখ্যার কথা। নাগরিক হিসাবে আমি যদি এই সন্দেহটা করি, এটা কি অমূলক হবে? এখন বলেন 20 দিন সামনে নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা গোছায় উঠতে পারতেছে না, সব জায়গায় সমস্যা, অস্ত্র উদ্ধার নাই, বিনিয়োগ নাই, দেশ চলছে না, দেশের সব হাহাকার, অথচ আপনি ইলেকশনের সেক্রেটারিকে জনাব এম এ ট্রান্সফার আজিজ, করে আপনাকে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। অনেকগুলো অনিয়ম অনাস্থা শঙ্কার কথা বললেন, একদম শেষ মানে করে ফেলতে হবে। তারপরেও জেসমিন টুলি, আপনি কি আসলে এমন কোনো শঙ্কা এখনো এসে দেখেন যে নির্বাচন মানে নাও হতে পারে? একটা রিটও কিন্তু আছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন আয়োজন করা যাবে, মানে না করার জন্য একটা রিট করা আছে আদালতে, সেটাও আছে পেন্ডিং। আসলে দেখেন, ইলেকশনের বিকল্প কিন্তু আমাদের হাতে কিছুই নেই। মানে ইলেকশনটা আমাদের করতেই হবে যে কোনো ভাবে। মানে ইলেকশন অবশ্যই সুষ্ঠু করতে হবে, তার মানে এটা না যে যে যার মতন করবে। কিন্তু ইলেকশন হবে না আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অতীতে ইতিহাস আছে যদিও, যে ইলেকশনে 10-11 দিন আগে ইলেকশন কার্যকর হয়েছে বা ইলেকশন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এই ইলেকশন হবে না, ইলেকশন হবে। আমি আশাবাদী, আমি করে, কারণ দেশের স্বার্থেই ইলেকশন দরকার এখন এই একটা আশার মুহূর্তে। কথা অন্তত পুরো অনুষ্ঠানে শুনলাম যে ইলেকশন অন্তত হবে। না, আমিও অনেক আপনার ধন্যবাদ। সাথে চাই, ইলেকশন ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি, আমি কিন্তু তার পক্ষে লিখেছি, পত্রিকায় ছাপা আছে, রেকর্ড আছে, আমি তাকে কিন্তু জাতীয় এখন আপনি সম্পদ আস্থা মনে রাখতে করছি। পারছেন না। কিন্তু তিনি কখনো কোনো কিছু পরিষ্কার করেন না, সরল ভাবে কথাই বলেন না। বলেন তাই বোর্ডে যে সেক্রেটারিকে ট্রান্সফার করছে, তাহলে ওখানে জসমিন টুলি ওনাকে নিয়ে বসায় দিত ইলেকশন কমিশনে, তো বসায় নাই। জি। ও ইলেকশন কমিশন তো দুর্বল করে ফেলছে, তাহলে ইলেকশনটা হবে, ওনার প্ল্যান যে আছে এটা কি আছে? আমি সন্দেহ অনেক করবো না? ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। সেই অনিয়ম অনাস্থা শঙ্কা নানান রকম কিছু আছে, দেখা যাক নির্বাচন আস্তে আস্তে হয়তো অনেক কিছুই স্পষ্ট হবে বা আরো ঘোলাটে হবে, আরো